আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি সবসময় ভালোদের দলে। আজকে আপনাদের পড়ে শোনাব প্রিমা ফারনাজ চৌধুরীর লেখা প্রিয় বেগম। উপন্যাসটির পাবলিশার গ্রন্থরাজ্য। বইটি প্রথম প্রকাশ হয়েছে ২০২৫ সালে। গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদী হাসান। তাহলে শুনতে থাকুন প্রিমা ফারনাজ চৌধুরীর লেখা রোমান্টিক উপন্যাস প্রিয় বেগম। আজকে শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। শুভা অচেতন অবস্থায় পড়ে রয়েছে জঙ্গলের হলুদাভ ঘাস বিছানোর শক্ত মাটির ওপর। রহমান নামক লোকটার সাথে ধস্তাধস্তি চলছে চালকটির সাথে। হাতাহাতি দেখে মনে হচ্ছে রহমানই পরাজিত হবে। অপরূপা শুভার কাছে ছুটে গিয়ে শুভার মাথাটা তার কোলের ওপর নিল। নিজের কান্না দমিয়ে রেখে কম্পিত গলায় ডাকল, এই শুভ, ওঠ, দেখ আমি অপু, তোর কিচ্ছু হয়নি। শুভ, চোখ খোল। রহমান দূরে ছিটকে পড়ল। অপরূপা কেঁপে উঠল। শুভাকে টানতে টানতে বড় একটা গাছের পেছনে নিয়ে গিয়ে প্রবল ধাক্কা দিতেই হাউমাউ শব্দে কেঁদে উঠল শুভা। অপরূপা তার গায়ে ওড়না জড়িয়ে দিল। বলল, কিচ্ছু হয়নি তোর, কাঁদিস না। ওই লোকটা আমাদের সাহায্য করেছে, আমাদের ওনাকে সাহায্য করা দরকার। শুভা পরিস্থিতি বোঝার চেষ্টা করল। রহমান একটা চারা গাছ তুলে নিয়ে দুমদাম পিঠের ওপর দিতেই চালকটি গর্জন তুলে চেঁচাচ্ছে। বনের প্রকাণ্ড গাছগুলোর ফাঁকফোকর পেরিয়ে চাঁদের আলো জমিনে এসে গড়াগড়ি খাচ্ছে। দূরে একটা টর্চ পড়ে আছে। অপরূপা দৌড়ে গিয়ে টর্চটা তুলল। গাড়ি চালকের দিকে ছুঁড়ে মারতেই সেটি গিয়ে পড়ল রহমানের কপালে। অপরূপা আঁতকে উঠল। রহমান তখন দানবটিকে পেটাচ্ছিল। কপালে টর্চটা পড়ায় রহমান কপালে হাত দিতেই লোকটি ছাড়া পেয়ে কোমরে কোনো মতে লুঙ্গি জড়িয়ে পালিয়ে গেল। রহমান কপালে হাত দিয়ে বসে পড়ল। অপরূপা আর শুভা ছুটে গেল। রহমানকে জিজ্ঞাসা করল, আপনি ঠিক আছেন? আমি দুঃখিত, আমি আপনাকে আঘাত করতে চাইনি, ওই লোকটাকে মারতে চেয়েছি, কি যে হয়ে গেল শুনছেন? ব্যথায় টনটন করছে কপালটা। রহমান কপাল থেকে হাত ছড়িয়ে পূর্ণ মেদুর চোখে তাকালো। আর্তস্বরে বলল, আপনাদের সাহায্য করলাম আর আপনি আমাকে মারলেন? অপরূপা সন্তপ্ত গলায় বলল, বললাম তো আমি খেয়াল করিনি। আপনি একটু কষ্ট করে উঠুন দয়া করে। আমরা রাস্তায় উঠতে পারলে কোথাও হতে পানি জোগাড় করব। আপনার এই উপকার কোনো দিন ভুলব না। আপনি না থাকলে আজ যে কি হতো। রহমান কষ্টে সৃষ্টে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। শুভা নিজেকে স্বাভাবিক করে বলল, আমি চিরকৃতজ্ঞ আপনার প্রতি। এইভাবে বলবেন না, মানুষ মানুষের জন্য। অপরূপার পায়ের ব্যথা ক্রমশ বাড়ছে। শুভাও তার ভর সইবার মতো অবস্থায় নেই। তারপরও দুজন দুজনের হাতে ভর রেখে রহমানের পিছু পিছু জঙ্গলের প্রবেশপথে চলে এলো। সেখানে রহিম মিয়াকে কোথাও দেখতে পেল না। অপরূপা বলল, রহিম চাচা কোথায় গেল? এখানেই তো ফেলে দেওয়া হয়েছিল ওনাকে। রহমান বলল, আপনি নিশ্চিত যে এখানেই? জি, এখানেই। রহমান টর্চ ঘুরিয়ে তন্ন তন্ন করে খুঁজল রহিম মিয়াকে। কোথাও পাওয়া গেল না। অপরূপা এবার ভয়ে শঙ্কিত হয়ে বলল, চাচা আবার কোথায় গেল? আমার খুব ভয় করছে। রহমান লোকটা তাকে আশ্বাস দিয়ে বলল, ভয় পাবেন না, আমার মনে হয় উনি পালিয়েছে। পালিয়েছে? পালাতেই পারে, প্রাণের মায়া কার না আছে। প্রাণের মায়া হয়তো জঙ্গলের ভেতরে যায়নি। আপনার প্রাণের মায়া নেই? লোকটা চন্দ্র কিরণে পূর্ণ দৃষ্টিতে অপরূপার দিকে তাকিয়ে হেসে উঠল। অপরূপাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়ে হেসে বলল, যাদের একুলে ওকুলে কেউ নেই তাদের প্রাণের মায়া থাকে না।
অপরূপা শুভাকে নিয়ে লোকটার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে কৌতূহলী মনে প্রশ্ন করল, কেউ নেই? না। অপরূপার মায়া হলো লোকটার জন্য। রাস্তায় উঠতেই রহমান বলল, আপনাদের একটা গাড়িতে তুলে দিলে হবে? অপরূপা গাড়ির কথা শুনে ভরকে গেল। উত্তর না পেয়ে রহমান হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ির সামনে আপনাকে ছেড়ে দিয়ে আসব। আপনি কোথায় থাকেন? আমি? জি, আমি থাকি আকাশের নিচে জমিনে। অপরূপা জোর গলায় বলল, বলুন না কোথায় থাকেন? এই গ্রামে আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। রহমান হেসে উঠল, বলল, আমি পলাশপুর থেকে এসেছি ব্যবসায়িক কাজে। আমার কাঁচামালের ব্যবসা। পলাশপুর আর ইন্দিরাপুরেই বেশিরভাগই যাতায়াত হয়। এখন এখান থেকে কোথায় যাবেন? আমার এক বন্ধুর বাসায় যাব। ওখানে রাতের খাবারের আয়োজন হয়েছে। পালা দেখে ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। তড়িঘড়ি করে ফিরছিলাম, হঠাৎ জঙ্গলে মেইলি কণ্ঠস্বর শুনে ছুটে এলাম। শুভা বলল, আজ আমাদের বাড়িতে চলুন। আপনি আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করেছেন, একটু আপ্যায়ন করতে পারলে খুব খুশি হব। রহমান বলল, না, অন্য একদিন। এই থামো! রিকশাওয়ালা চলে যাচ্ছিল। রহমানের ডাকে থেমে গেল। রিকশা চালককে শুভা চেনে। বলল, সোনাই কাকু না? এত রাতে কই গেছিলি? শুভা এক লাফে রিকশায় উঠে বলল, বাড়িতে নিয়ে যাও, পয়সা বাড়িয়ে দেব। এই অপু, ওঠ! অপরূপা রিকশায় উঠতে যাবে, ঠিক তখনই রহমানের দিকে তাকালো। এতক্ষণ লোকটাকে সে ভালো করে খেয়াল করেনি, তবে চাঁদের ক্ষীণ আলোয় শ্যামকালো লোকটাকে দেখে বেশ ভদ্রলোক আর ভালো মানুষ বলে মনে হচ্ছে। আরে ভালোই তো হলো, আমার আর এগিয়ে দেওয়ার প্রয়োজন পড়ল না। যান, উঠে পড়ুন। অপরূপা তার কথায় রিকশায় উঠে বসল, আবার গলা বাড়িয়ে উকি দিয়ে বলল, আপনাকে আবারও ধন্যবাদ। রহমান হেসে ফুলে যাওয়া কপালের অংশে হাত ডলে বলল, আপনারা সাবধানে যাবেন। বলা যায় না, সুন্দর মানুষদের পথে ঘাটে অসংখ্য বিপদ। আমরা সুন্দর মানুষ? কি করে? চট করে নিকাব নামিয়ে আনতে যাবে, তখনই রহমান হাসতে হাসতে বলল, দেখা হয়ে গেছে, যান, খোদা হাফেজ, আবারও দেখা হবে। রিকশা চলতে শুরু করল। অপরূপা গলা বাড়িয়ে পেছনে তাকিয়ে বলল, দেখা হবে তা কি করে বুঝলেন? রহমান ঠোঁট উল্টে বলল, ওই এমনি। তারপর কপালে মালিশ করতে করতে বলল, মলম নিতে যাব। অপরূপা হেসে সামনে ফিরে গেল। শুভা ঘটনাটির পর চুপসে গেছে ভয়ে। তারপরও অপরূপাকে দেখে বলল, সাহেবদের সামনে কথা বলতে চাইলি না, আর এখন এই লোকটার সাথে কত কথা। অপরূপা ভাবুক হয়ে বলল, কি বলিস? সত্যি? হ্যাঁ সত্যি। তোকে দেখে মনে হচ্ছে তুই লোকটাকে কত বছর ধরে চিনিস। আর বলবো না, ভুল হয়ে গেছে। দাদি জানলে আবার বলিস না। আমি এমনিতেই বলছিলাম, তার মানে এ নয় যে তোর দাদিকে বলবো। তবে দাদির কথা শুনলে আজ এত বড় বিপদ আসতো না। কথাগুলো বলার সময় শুভার গলা কাঁপছিল, মাথা ঘুরছিল। অপরূপার কাঁধে মাথা রাখতেই অপরূপা বলল, বাড়ি ফিরে একটা মুরগি সৎকা দিয়ে দেব, কত বড় বিপদ গেল। সেদিন বাড়ি ফিরে দাদির কাছে বকুনি ঝকুনি খেল অপরূপা। দাদিকে রহিম চাচা সব বলে দিয়েছেন। দাদিজান তাকে ঘরবন্দি করায় রহিম চাচার কাছ থেকে কিছুই জানতে পারল না অপরূপা। রহিম চাচা কেন তাকে ফেলে চলে এলো? তার কিছুদিন পর রহিম চাচা উধাও। 2-3 সপ্তাহ চলে গেলেও রহিম চাচা বাড়ি ফিরল না। কুমু চাচি রোজ কাঁদে, তা দেখে অপরূপার মন পড়ে। ফাল্গুনী হাওয়া থেমে চৈত্রের দাবদাহ যখন শুরু হল, সেই সাথে আতপ্ত নভমণ্ডলে মেঘরাশির আনাগোনা আরম্ভ হল। ঠিক সে সময়কার এক গোধূলি বিকেলে আবারও দেখা হবে
বলা সেই রহমান নামক আগন্তুকের সাথে অপরূপার দেখা হলো। অপরূপা মাস্টার মশাইদের বাড়ি থেকে বেলা পড়তেই বাড়ি ফিরছিল শুভার সাথে। পথিমধ্যে রহমানের সাথে দেখা হয়ে গেল। একে অপরকে চিনতে তাদের খুব বেশি অসুবিধে হলো না। রহমানের হাতে একটি মাটির হাঁড়ি। অপরূপা আর শুভাকে বিস্মিত হয়ে তাকাতে দেখে চমৎকার হেসে বলল, বাড়ি ফিরতে এত দেরি? অপরূপা বলল, আপনি কেমন আছেন? এই পথে হঠাৎ? হ্যাঁ, এই গ্রামে এসেছি 4 দিন হলো। শুভার সাথে আমার কিন্তু গত পরশু দেখা হয়েছিল বাজারে। অপরূপা শুভার দিকে তাকালো। শুভা মুচকি হাসল। তার মুচকি হাসিতে সবকটার জবাব পেয়ে অপরূপা মৃদু হেসে বলল, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। রহমান হাড়ি দেখিয়ে বলল, এখন এই হাড়ি নিয়ে যে আমি এই পথে পথে ঘুরছি, তার কি হবে? অপরূপা ম্লান মুখে বলল, মিষ্টি দিয়ে কি করব? মিষ্টি কি করে শুভা? শুভা বলল, খায়। আপনি ওর নামও জানেন? আমি তোমার নামও জানি অপরূপা। তুমি বললাম কারণ তুমি আমার অনেক ছোট। যাই হোক, অপরূপা নামটা কিন্তু খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। শুভা মিটিমিটি হেসে বলল, আচ্ছা মিষ্টি খাই না? রহমান হাড়ি তার হাতে তুলে দিয়ে বলল, হ্যাঁ অবশ্যই। মিষ্টির হাড়ি থেকে মিষ্টি তুলে খেয়ে শুভা মাথা নেড়ে বলল, দারুণ মজা রে অপু। আমি ধন্য, আর ধন্য হব অপা যদি একটা খায়। অপরূপা চমকে উঠে বলল, অপা? রহমান হেসে বলল, অপরূপা নামটা অনেক বড়, আমি সংক্ষেপে অপা দিয়েছি, ভালো না? শুভা খেতে খেতে বলল, দারুণ দারুণ। অপরূপা তাকে গুঁতো দিয়ে বলল, কি দারুণ? মিষ্টি আর নাম দুটোই দারুণ। রহমান হাসল। অপরূপাকে বলল, তুমি কি মিষ্টি খাও না? অপরূপা তড়ি ঘড়ি করে কাঠের চামচটি দিয়ে মিষ্টি তুলে হাতের তালুতে নিয়ে মুখে পুরে বলল, খাচ্ছি। আপনিও খান, এই নিন। রহমানের হাতের তালুতে একটা মিষ্টি তুলে দিল অপরূপা। রহমান বলল, হাঁড়িটা কিন্তু অনেকক্ষণ ধরে বয়ে চলেছি, এবার সেটা তোমাদের নিয়ে যেতে হবে। শুভা গোগ্রাসে 2-3টি খেয়ে বলল, এগুলা তুই তোর দাদির জন্য নিয়ে যা, আমার বাড়িতে সব মিষ্টি পেটুক, এইসব এক থাবায় গিলে নেবে। অপরূপা ওর কথায় হেসে রহমানের দিকে তাকালো। হঠাৎ চোখাচোখি হতেই বেশ অস্বস্তি আর বিপাকে পড়ে গেল অপরূপা। চোখ নামিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বাড়িতে আসুন না, দাদিজানের সাথে পরিচয় করিয়ে দেব। না, শুনেছি তোমার দাদিজান অনেক কড়া, অন্য একদিন যাব। অপরূপা লজ্জা পেল। শুভা এসবও বলেছে? বজ্জাত মেয়ে একটা। আমি আসি অপা, অন্য একদিন দেখা হবে হুট করে। অপরূপা মৃদু হাসল, বলল, আপনার সম্বন্ধে তো কিছুই জানলাম না। আমি রহমান, এর বাইরে অন্য কোনো পরিচয় নেই। আমার আমি ব্যতীত কেউ নেই। অপরূপার কোমল মনে ওই দিন ওই কথাটা বেশ ছাপ ফেলেছিল। মানুষটার জন্য তার খুব খারাপ লাগল। কত একা মানুষটা। আর সেদিনের পর হতে হুটহাট কারণে হোক অকারণে হোক তার সামনে রহমানের উপস্থিতি হওয়া, মাঝে মধ্যে শুভার মাধ্যমে 2-একটা ছেঁড়া কাগজের চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে একে অপরের খোঁজ নেয়া, আর একসময় চিঠির সাথে ফুল আর ফুলের সাথে একসময় মনটাও আদান প্রদান হয়ে যায়, তাদের যার সাক্ষী ছিল স্বয়ং শুভা। ঘর কোনো একগুঁয়ে ভীতু মেয়েটিকে শুভা চোখের সামনেই একটু একটু করে পাল্টে যেতে দেখল। তারপর থেকে রহমান বলতেই অপরূপা দিন দুনিয়া ভুলে যায়, দাদিজানের বারণ শোনে না। সেই সাজানো গোছানো পরিপাটি অপরূপার শতরূপ দেখতে থাকে পাড়াপড়শিও। শুভা ভীষণ চমকিত হয়ে ভাবে, রহমান নিশ্চয়ই কোনো জাদুমানব, নইলে সেই বছরখানেকের মধ্যে
সাতটি বার যাত্রাপালা হয়েছিল গ্রামে, আর 7 বারই রূপনগরের সেই রূপকথার রাজপুত্তরের মতো সুকুমার মানবটি এসে অপরূপার খোঁজ নিয়ে গিয়েছিল শুভার কাছ থেকে। জানতে চেয়েছিল, রূপা ভালো আছে? শুভা যতবার রূপার ভালো থাকার গল্প শুনিয়েছে, রাজপুত্তর ঠিক ততবার প্রসন্ন মুখে বলেছে, ভালো থাকুক। সেই মানুষটার কথা শুনেও অপরূপার কোনো হেলদোল ছিল না। থাকবে কি করে? তার মন মস্তিষ্ক জুড়ে শুধু রহমান আর রহমান। সেখানে রূপনগরের সম্রাটকে তার মনে থাকার কথা নয়। আকাশে তারার মেলা বসেছে। চাঁদের জ্যোৎস্নাভা নদীর টলটলে পানিতে পড়ায় পানি চিকচিক করছে। পানির ছলাৎ ছলাৎ শব্দ তুলে ট্রলারের এক পাশ দিয়ে এগিয়ে চলেছে ছোট মাঝারি নৌকাগুলো। শেহজাদকে ডেকেও কোনো সাড়া না পেয়ে ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো সাফায়াত। চন্দ্রসুধার মুক্ত দানার মতো ছড়ানো আলোক ছটা গায়ে মেখে পূর্ব দিক হয়ে পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে শেহজাদ। তার চওড়া কপালের ভাঁজে হাজারো প্রশ্নের আঁকিবুকি স্পষ্ট কেলি করছে। সাফায়াত ধীর পায়ে হেঁটে শেহজাদের পেছনে গিয়ে দাঁড়ালো। এর আগেও ইন্দিরাপুরে গিয়েছে তারা, তবে এবার পথ যেন ফুরোচ্ছে না। তাদের গন্তব্য বসু মল্লিক বাড়িতে। তাদের সকল প্রশ্নের উত্তর সুভাষিনী বসু মল্লিকের কাছে। সাফায়াত সাহস সঞ্চয় করে বলল, তুমি কি অপরূপার কথা ভাবছ? কিছু মুহূর্ত পিনপতন নীরবতার ঢেউয়ে ভেসে গেল। শেহজাদ উত্তর করল, হ্যাঁ, ওই রূপা। সাফায়াত উত্তেজিত বোধ করল। কি করে নিশ্চিত হলে যে এই মেয়েটাই রূপা? শেহজাদ তার দিকে তাকালো। তার চোখের কোণায় লালচে আভা দেখা গেল। ফুলকলিকে দেখার পর থেকেই তাকে বিধ্বস্ত দেখাচ্ছে। তার নগরে অশুভ ছায়ার আগমন তাকে অস্থির করে তুলেছে। এককালের অন্ধকার, কুসংস্কার, নোংরামি, ভণ্ডামি আর অশুভ ছায়া থেকে মুক্ত করে এই নগরকে তার সুশ্রী রূপ ফিরিয়ে দিতে অনেক কষ্ট করতে হয়েছে শেরতাজ আর শাহজাহান সুলতান, এই দুই ভাইকে। তারপর সময়ের পরিক্রমায় বংশের সম্রাট হিসেবে শেহজাদের কাছে সেই দায়িত্ব আসে। 23 বছর বয়স থেকে সে রূপনগরের সম্রাট হিসেবে আখ্যায়িত হয়েছে। আজ তার বয়স 30-এ পদার্পণ। এই 7 বছরে সে রূপনগরকে আগলে রেখেছে পরম মমতায়। সুশৃঙ্খল শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনে খুবই কোমল মনের পরিচয় দিয়েছে, আবার প্রয়োজনে তার কঠোর রূপ দেখেছে রূপনগরের মানুষ। সেই সম্রাট আজ রূপনগরের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত বছরখানেক আগে দেখা এক সন্ধে বালিকার জীবন নিয়ে। ভাগ্য তার নিজস্ব কায়দায় রূপাকে তার মহলে নিয়ে এসেছে। কি অদ্ভুত নসিব রূপার, যেই শেহজাদ সুলতান তাকে ভেবে এক একটা রজনী নির্ঘুম কাটিয়েছিল, সেই শেহজাদ সুলতানই তাকে ডাকাত আখ্যা দিয়েছে। ভাবতেই শেহজাদের মনের গহীনে তুমুল সংঘর্ষ সংঘটিত হয়, ভাবনার দোলা চলে। কেন রূপার এই পরিণতি? কাকে ভালোবেসে? সাফায়াত উত্তর না পেয়ে ফের জানতে চাইল, আমি তো রূপাকে ভুলতেই বসেছি। সেই কখন বসন্তের সন্ধ্যায় দেখা হয়েছিল। আমার আরও একটা বসন্ত তো চলেও গেল। রোজ তো কত মানুষের সাথে পরিচিত হয়, মনে থাকে কজনকে। ও রূপা হতেই পারে না। রূপা তো এমন না। ধুমায়িত চুরুটের শেষ অংশটুকু নদীর পানিতে ছুঁড়ে ফেলে শেহজাদ তাকালো সাফায়াতের দিকে। প্রচণ্ড আত্মবিশ্বাসের সহিত বলল, আমি বোধহয় ওকে ওই দিন ওইটুকু না দেখলেও চিনতে পারতাম সাফায়াত। সাফায়াত তার বিশ্বাস দেখে হতবাক হয়ে প্রশ্ন করে, এখন কোথায় যাবেন? মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে শেহজাদের কণ্ঠস্বর। শুভার কাছে। ও আমায় মিথ্যে গল্প শুনিয়েছিল।
সাফায়েত ভাবনায় বোধ হয়ে ভাবে, রূপনগরের সম্রাট কি কোনোভাবে ওই দিন নিজের হার দেখেছিল সেই কালো পোশাকে আবৃত চক্ষুদর্শিনীর কাছে? মন্দির থেকে ঘণ্টার আওয়াজ ভেসে আসছে। ধূপ ধোয়া আর শঙ্খধ্বনিতে মেতে আছে মল্লিক বাড়ির আঙিনা। এক বৃদ্ধা থালা হাতে মন্দির থেকে বেরিয়ে এসে উঠোনে দাঁড়াতেই চোখ পড়ল বাড়ির কর্তার সাথে হেঁটে আসা দুজন সৌম্যদর্শন পুরুষ লোকের দিকে। তাদের কোথায় যেন দেখেছে, ঠিক ঠাহর করে উঠতে পারছে না বৃদ্ধা। নবু বলে ডাক দিতেই বেগুনি রঙের শাড়ি পরিহিতা একটি মেয়ে ছুটে এসে বলল, কি হয়েছে, এত চিল্লাও কেন? কে আইছে দেখ। নমস্কার, আমরা রূপনগর থেকে এসেছি। সাফায়েতের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মেয়েটি মাথা ঢাকে আঁচল টেনে। কাকে চান? সাফায়েত উত্তর দেয়, সুভাষিনী আছে বাড়িতে। বৃদ্ধা আর মেয়েটি একে অপরের দিকে তাকাতেই বুড়ো বলে ওঠে, রূপনগরের সম্রাট আইছে, বসতে দাও গিন্নি। শকুন্তলার পরিচালকও বটে। এক প্রকার হইচই পড়ে গেল বাড়ির অন্দরমহলে। উঠোনে কেদারা পেতে বসতে দেওয়া হলো সাফায়াত আর শেহজাদকে। শেহজাদ তাদের এত আপ্যায়ন দেখে বিরস মুখে বলল, সুভাকে একটু ডেকে দিন, আমরা তার সাথে কথা বলতে এসেছি, খুব জরুরি। বাড়ির কর্তা নাতনিকে ডেকে পাঠালেন। কিছুক্ষণ পর সালোয়ার কামিজ পরিহিতা একটি যুবতী মেয়ে উঠোনে পা রাখল। তার বিস্মিত চোখজোড়া চকচক করছে কৌতূহলে। সাহেব, আপনারা? শেহজাদ বুড়োকে বলল, চাচামশাই, আমরা একটু কথা বলতে চাইছি। কন, সমস্যা নাই, আমি যাইতাছি ভিতরে, আপনারা কথা কন। জল বাতাসা মুখে না দিয়ে যাইবেন না। বুড়ো যেতেই শুভা সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে, আজও ওর সম্বন্ধে জানতে এসেছেন সাহেব? ও তো কখনোই আপনার কথা জানতে চায়নি। সাফায়াত হতবিহ্বল চোখে শেহজাদের দিকে তাকায়। শেহজাদ তা তোয়াক্কা করে না, প্রশ্ন করে, তুমি কি আমার সাথে রূপনগরে যেতে পারো শুভা? শুভা চরম বিস্মিত হয়ে বলে, আমি? রূপনগর? কেন? ওখানে তোমার সই বন্দী হয়ে আছে। দ্বিগুণ বিস্ময়ে শুভার মুখ হা হয়ে থাকে। অপু? হ্যাঁ, যাকে আমি রূপা নামে চিনি। কিন্তু অপু তো রহমানের সাথে সাহেব। শেহজাদ রোষানলে দগ্ধ হয়ে বলল, রহমান ওকে দক্ষিণা ঘাটে ফেলে রেখে পালিয়েছে। শুভা শেহজাদের একের পর এক বিবৃতিতে অবাক হচ্ছে। এবার সে নিজেই তাদেরকে চমকে দিয়ে বলল, আমি জানতামই রহমান এমন কিছু একটা করবে। আমি অপুকে অনেক সাবধান করেছি সাহেব, ও আমার কথা শুনেনি। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। শুনছিলেন প্রিমা ফারনাজ চৌধুরীর লেখা প্রিয় বেগম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী পর্ব শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।